আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। হাতের তালু হঠাৎ নিঃশেষ হয়ে যাওয়া, কিংবা আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে আঙ্গুলের সুই ফোরানোর মতো সূক্ষ্ম অনুভূতি, যেটি আপনাকে সূক্ষ্ম যন্ত্রণা দিচ্ছে কিংবা তীব্রভাবে ভোগাচ্ছে, এবং আপনি ভাবছেন এটি কেবলই কাজের ক্লান্তি? বিষয়টি আসলে কতখানি সঠিক? এটি আপনার কতটুকু বড় কোনো রোগের বহিঃপ্রকাশ হতে পারে? দর্শক, আজ আমরা কথা বলবো হাতের ঝিনঝিন কিংবা তালু অবশ হয়ে যাওয়ার মতো এই জটিলতাগুলো নিয়ে, এবং এই জটিলতা রোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, হঠাৎ হঠাৎ আমার হাত অবশ হয়ে যায় কিংবা ঝিনঝিন অনুভূতি হয়, এই যে সমস্যাগুলো অনেকেরই কমপ্লেন থাকে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগছে কিংবা একটু বয়োজ্যেষ্ঠ বাবা মারা। আসলে সমস্যাগুলো কি কারণে হয় শুরুতে জানবো। হাত অবশ হচ্ছে, আমরা যেটা বের করেছি আমাদের রিসার্চ থেকে এবং আমাদের সিনিয়র যারা ফিজিওথেরাপিস্ট তাদের যে সমস্ত রিসার্চ আছে, সেখানে দেখা গেছে যে আমাদের কষ্ট হলো ঘাড়ে, ঘাড় থেকে এটা হাতে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে ঘাড় থেকে হাতে যায় কেন? যেমন একটা সুইচ বোর্ড আছে, বোর্ডে অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো লাইট আছে। আমরা কি করি, ওই বোর্ডে চাপ দিয়ে পার্টিকুলার লাইট আমরা জ্বালাই, যে এই সুইচের জন্য এই লাইট। তো ওই সুইচ থাকে হলো ঘাড়ে। আচ্ছা। ঘাড়ের মধ্যে থাকে। ঘাড়ে কষ্ট হলে অ্যাকর্ডিংলি কোন জায়গায়, কোন নার্ভে, কোন সেগমেন্টে কষ্ট হয়েছে সে অনুযায়ী হাতে আসে। কারো হাতের এ পর্যন্ত আসে, কারো এখানে আসে, কারো এখানে আসে। অনেকেই বলে আমার আঙ্গুলও ঝিমঝিম করে। আগে ছিল না, আগে এইদিকে ছিল, এখন দেখি অনেক ঝিমঝিম। হাত তো রাখতেই পারি না, নিচে রাখলে ঝিমঝিম বেড়ে যায়। একটু যদি এরকম ধরে ধরে রাখি ভালোই লাগে, আর যদি মাথার উপরে রাখি তাতে অনেকটাই ভালো লাগে। আচ্ছা। তার মানে এখান থেকে যে রশিগুলো আসছে, নার্ভগুলো আসছে এই ঘাড়ের এখান থেকে, যদি আমি হাত নিচের দিকে রাখি তাহলে রোগী বলে ঝিমঝিম বেড়ে যায়, কম্প্রেস করে, পুল করে। আর যদি আমরা হাতকে আরেকটু উপরে রাখি, এখানে রাখি, ভালো লাগে। বিশেষ করে একটা ভালো টেস্ট এটার, যে আপনার ঘাড় থেকে আসছে কিনা, এবং আপনি আসলেও কি ধরনের সমস্যা পাচ্ছেন। চলুন আমরা তাহলে জেনে নিই এই টেস্টটা কি। এই টেস্টটার জন্য এক সিম্পল, আপনি হাতটাকে মাথায় রাখলেন, রাখার পরে আপনি দেখবেন যে আমরা হাত মাথায় রাখলে আমাদের এইটা সামনে চলে যায়, আবার ওই কষ্ট হলেও সামনে যায়। আমরা একটু গলায় নিয়ে আসলাম, রোগী বলে যে আগে যা ছিল তার সাথে একটু ভালোই লাগে। আচ্ছা। রিপিটেড করেন, ভালো লাগে। তাহলে প্রবলেম কোথায়? ঘাড়ে। নাম্বার 1। স্যার, এই যে ঘাড়ে থেকে যন্ত্রণাটা হাতের দিকে আসছে, মেজর কোনো ব্যথা না, কিন্তু হালকা ঝিনঝিন অনুভূতি, একদম সুচালো, একদম তীক্ষ্ণ একটা কষ্ট, চলে যাবে। দেখা যায় দীর্ঘদিন ধরে ভোগ করছে, কিন্তু চিকিৎসাও করছে না, ফাইন্ড আউটও করছে না, আবার যন্ত্রণা ভোগ করছে, রান্নাবান্না করতে পারছে না, ঘরের কোনো কাজ করতে পারছে না। আর কি কি কারণগুলো রয়েছে? একটা হলো ঘাড়ের এখান থেকে হতে পারে। কারো যদি অনেক ডায়াবেটিস থাকে, সেখানে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। আচ্ছা আচ্ছা। তো ডায়াবেটিসের ব্যাপারটা ডায়াবেটিস ডাক্তার দেখবে। একদমই। আমি কথা বলবো আমার ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। এরপরে আমরা কি করি রুগীদেরকে, যে আপনি রিপিটেড করেন, রিপিটেড করার পরে এখানে ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে, নাম্বার 1। নাম্বার 2, তার এখান থেকে যেহেতু আসছে, তাহলে লেভেল কত? C7 C8 এখানে হাতে আঙ্গুলে আসলে আমি C7 C8 অন দ্য রাইট সাইড, ডান দিকে আমি কি করতে পারি? কম্প্রেশন না, মোবিলাইজ করে দেবো। কম্প্রেশন করলে চাপ লেগে আরো বেড়ে যাবে, ফাঁকা করে দেবো। ওনাকে বলবো আপনি একটু
হালকা ডান দিকে কাত হন, আমি সুন্দর করে চাপাই, অথবা আমি নেকটাকে এখানে ধরে তার মাথা আমার বুকের সঙ্গে লাগিয়ে নিলাম, এই ফাঁকা করলাম, এই নিউট্রালে আনলাম, একটু রোটেট করলাম, রুগী ভালো বোধ করতে শুরু করবে। আচ্ছা, আপাতত দুটো, এই দুটোতে যদি না যায় কোনো কারণে, তখন আমি এই হাতটাকে আবার মাথার উপর রেখে নেকটাকে অনেক বেশি বাঁকা করি এবং সোজা করি, বাঁকা এবং সোজা ধরে এমন করে করি, রিলিফ হয়ে যায়। এরপরে আমরা যেটা করি সেটা হলো এখান থেকে শুরু করে এই পুরা মাংসগুলোকে আমরা যে যে লেভেল আছে সেখান থেকে তাকে স্ট্রেস করে দিই, স্ট্রেসিং 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 করে দিই। অ্যান্ড myofascial release is very effective. Myofascial release হতেই হবে ইফেক্টিভ, কারণ মাসল অ্যান্ড ফাসা টাইট হয়ে যায়। আপনি টাইট জিনিসটাকে যদি আপনি রিল্যাক্স না করেন, লুজ না করেন, তাহলে তো থেকেই যাবে, ওই অবস্থায় থেকে যাবে। মায়োফেশিয়াল রিলিজ আমাদের করে দিতে হবে এইটাকে সুন্দর করে। যেমন ধরেন একটা কাজ করা যায়, যেটা আমি করি, একসময় আমরা হাতটাকে এভাবে ওয়ালে রাখতাম, ঠিক এভাবে। এখন আমি এভাবে রাখি না, প্রথম হাত দিয়ে আমি তাকে স্ট্রেসিংটা করে নিই, রিলিজটা করে নিই, সুন্দর করে রিলিজ করে দিই। রিলিজ করে এই হাতটাকে এটা না রেখে আমি উল্টায় দিই। যখনই আমি উল্টায় দেব, এটা আরো ভালো বেশি স্ট্রেসিং হয়, একদম ভিতর থেকে একদম এরকম এরকম করে 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 এটাকে বের করে ফেলি। এখানেই আমরা শান্ত হই না, ক্ষান্ত হই না, এখানেই আমরা এন্ড করি না। তারপরে কি করি, এরপরে এটাকে রাখার পরে প্রবলেমটা তো এখানে, এটা তো রাখলাম হাতের যেটা রিলিজ, তখন এখানে কি করব, এখানে দুইটা মুভমেন্ট করি। প্রথম মুভমেন্টটা আমি এখানে ধরে জাস্ট উল্টো দিকে, এটা কোথায় হয়, ডান দিকে, আমি বাম দিকে বেন্ড করে সুন্দর করে হোল্ড ইট, দেন আবার আগের জায়গায় নিয়ে আসি। আচ্ছা, কিন্তু এই হাত এখানেই থাকে। প্রথম দিকে খুব কষ্ট, কিন্তু পরের দিকে ওই একটা কথা আছে না, কষ্টের পরে অনেক শান্তি। কষ্টের পরে এই হাত এরকম ধরে আছে রুগী, এরপরে বলে আমি তো এখন নাই। এটা দু একদিন সময় লাগে, বাট চলে যায়। যদি এটাতে না যায়, এখানে ধরে রেখে এটা করছি তো, এখন এটাকে এইভাবে নেই, এই যে লাগে, এই যে আমি হাতে ভেবে রাখছি, আমারই লাগছে, স্ট্রেস হচ্ছে, স্ট্রেস 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 হচ্ছে। এবং ফাইনালি এই রুগীকে বলতে হবে, আপনি যখন ঘুমান হাত এরকম বালিশের ওখানে দিয়ে, মাথার নিচে দিয়ে, বালিশের পাশে বা বালিশে রেখে দেবেন। এরপরে দেখা যায় যে রুগী কয়েকদিনের মধ্যে বলে, আমার আগের যে কষ্ট ছিল সেই কষ্ট আর এখন নাই। অর্থাৎ চিকিৎসাটা এত ইফেক্টিভ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে রোগীরা দ্রুত ভালো বোধ করে। আর ভালো যে বোধ করবে বা ভালো সে হবে, এই টেস্টগুলো দিয়ে আমরা দেখে ফেলছি, এইটা দিয়ে আমরা দেখে ফেলছি। ভালো হবে কি হবে না, হবে। স্যার, এই যে সমস্যাগুলো হচ্ছে, আপনি বলছিলেন সার্ভাইকাল 7 এটা কমপ্রেশন, এবং এটার কারণে এখানে যদি আসে, হ্যাঁ, এটার কারণে কমপ্রেশন হবার কারণে তো ব্যথাটি ঝিনঝিন চাপ লেগে আসছে কোনো কারণে এখানে, এই যে এখানে। কিন্তু এই আসল সূত্রপাতটি কেন, মানে হঠাৎ করে কেন কমপ্রেশনটি শুরু হলো? হঠাৎ করে তো হয় নাই, হয়েছে অনেক দিন আগে থেকে। আচ্ছা, আপনি রিক্সায় জার্নি করেন, আপনার ধাক্কা লাগে, ঝাঁকি লাগছে। আপনি অ্যাবনর্মাল পোস্টারে টেলিফোন ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, টেক্সট করেন, কষ্ট হয়েছে। আপনি ব্যাড পোস্টারে থাকেন, কষ্ট হয়েছে। আপনি সারাদিন অফিসে বসে কাজ করছেন, ব্যাড পোস্টারে, কষ্ট হয়েছে। এই সমস্ত কিছু মিলে একদিন দেখা গেল যে সে হাতে ঝিমঝিম শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তবে ডায়াবেটিক পিপুলের একটু বেশি, সেখানে আমরা অ্যাড করে দিই ডায়াবেটিক নিউরোপ্যাথি। অনেক দিন ডায়াবেটিস আছে, তারই কারণে হয়েছে, তার মাসেল উইকের জন্য হয়েছে, তার ব্যাড পোস্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যাড পোস্টার, ওই যে একটু আগে কোনো একটা এপিসোডে বলছি যে এরকম যদি আপনি একটা প্লেন এক্সরে করেন, দেখবেন যে একদিকে কাত হয়ে আছে। তা আপনি দেখি কাত হয়ে এরকম আসেন দেখা গেল, তাহলে এখানে কম্প্রেশন হচ্ছে, এর সাথে যোগ হয় মাসেল উইকনেস। আচ্ছা আচ্ছা। ডিপ ফ্লেক্সর মাসেলগুলো উইক হয়ে যায়, তো
তো সুতরাং উইক হয়ে গেলে আপনার তো কষ্ট হবেই। একদমই তাই, মানে অনেক কিছুর পরে গিয়ে একটা উপসর্গের বহিঃপ্রকাশ, কিন্তু সমস্যাটার সূত্রপাত হয়তো বা দীর্ঘদিন আগেই, যেটি নিয়ে উনি কখনো সচেতন ছিলেন না বা বুঝে উঠতে পারেননি। একটু জানতে চাই যে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং কী কী ধরনের এক্সারসাইজ করা প্রয়োজন? আপনি যে প্রসঙ্গে কথা বলছেন যে হাতে ঝিনঝিন করে, এটা খুব এখন কমন। আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানে আমরা যে কথা বলবো, আমরা যে চিকিৎসার কথা বলবো, আমরা যে উপদেশ দেব, এগুলো অনেক লোকের উপকার হবে। যেমন একটা অংশ যারা ডায়াবেটিসে ভোগেন তাদের এটা অনেকেরই হয়, তাহলে ডায়াবেটিক পিপুলে যারা ভুগছেন তাদের উপকার হবে। অনেক লোক যাদের একটু বয়স বেশি হয়েছে, অ্যাবাভ 50 হয়েছে, তাদের এই কষ্টগুলো দেখা যায়, অনেক কষ্ট হচ্ছে। অনেক মায়েরও এটা হয়, অনেক মা যারা মা হচ্ছেন, প্রেগনেন্ট মাদার, তাদের এটা হয়, হাত ঝিমঝিম করে। তো অনেক লোকের আপনার এই প্রশ্নর উত্তর দিলে আমার বিশ্বাস যে আমাদের দেশে অনেক লোক উপকৃত হবে। তাহলে চলুন না আমরা একটু একটার পর একটা উত্তর দিয়ে যাই। প্রথম হলো অ্যাসেসমেন্ট। ওনার যে হাতে ঝিমঝিম করছে, আমি যে চিকিৎসা করব, উপদেশ দেব, এটার আগে আমি ওনার একটা ছোট্ট হিস্ট্রি, তারপর পরই অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট হাতের কোন কোন জায়গায় করব, কোন আঙ্গুলে হচ্ছে, এগারো আঙ্গুলে না, হাত ধরবই না। অ্যাসেসমেন্ট করব আমি হাতই ধরবো না, তাহলে কোথায় অ্যাসেসমেন্ট করব? অ্যাসেসমেন্ট করব নেকের। যেহেতু সে বলছে হাতের মধ্যে আসছে, আমরা লোয়ার নেকে অ্যাসেসমেন্ট করব। লোয়ার নেকের অবস্থা কেমন আছে, ওই লোকটার পোস্চার কেমন আছে, এগুলো আমরা দেখে নেব। দেখে নিয়ে তার এটাকে আমরা চিকিৎসা শুরু করব। সেই আমরা দেখলাম যে তার নেকটা এরকম হয়ে আছে, তাহলে আমরা তার এইটাকে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সুন্দর করে এখানে এবং এখানে ধরে আস্তে করে হালকা করে পুল এবং ছেড়ে দিলাম, যেন ওনার মুভমেন্টটা C6, C7, C8 হয়। আচ্ছা আচ্ছা, এই লেভেল থেকেই, নিচের লোয়ার লেভেল থেকে এখানে আসে। তাহলে আমরা তাকে একটা হলো যে আমরা হাত দিয়ে ধরে বসায় পুল করতে পারি। আর একটা খুব ভালো চিকিৎসা যেটা আমি করি বা আমার সেন্টারে আমরা নিজেরা এটা তৈরি করেছি, সেটা হলো আমরা কোনো ট্রাকশন ব্যবহার করি না। আচ্ছা, এটাকে ট্রাকশন করি না, কিন্তু ট্রাকশন দিই। ট্রাকশন দিয়ে কি দিয়ে? এই হাতের এই ফোর আর্ম দিয়ে আমরা ফোর আর্মটা নেকের মধ্যে ঢুকায় আস্তে করে ফোর আর্মটা সুপাইনেশন, প্রোনেশন, অর্থাৎ উপরের দিকে দিলাম, নিচের দিকে ঘোরালাম। যখন এটা ঘোরাই তখন এখানে একদম একজ্যাক্টলি জায়গায়, অর্থাৎ ওই C6, 7, 8-এ তার পুলটা হয়, মুভটা হয়। অথবা আমরা যদি তাকে এরকম ধরে পুল করি, আমার ধারণা যে এরকম ধরে পুল করলে এটা রাইট জায়গায় পুলিং না হয়ে টোটাল মাসেল স্ট্রেস হয়। আচ্ছা, নেক মাসেলটা স্ট্রেস হয়। তো আমরা নেক মাসেল স্ট্রেস করতে চাচ্ছি না। হোয়াট উই ওয়ান্ট, আমরা কি চাই? আমরা চাই তার ওই লেভেলটাতে আমরা হালকা করে একটু পুল করলাম। এবং এখানে আর একটা সুবিধা, যে আমি এটা করে নিয়ে এই হোল্ড করলাম একটা লেভেলে, তাহলে C6, C7-এ, এরপরে C7, C8-এ নেওয়ার জন্য আর একটু মুভ করলাম, করে হোল্ড করেন। আপনি এরকম কয়েকটা মুভমেন্ট করার পরে রোগী বলবে যে আই এম ফিলিং বেটার। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমি এটা করছি, এটার নেকের একটা পোস্চার থাকবে। নেক কীভাবে না, নেকটা আমি নিউট্রালে নিয়ে আসবো, অর্থাৎ এই পিছনটা একটু উঁচু হলে নেক নিউট্রালে আসবে এবং এটা এই ভিতরে চলে যাবে, ভিতরে চলে যাবে। এরপরে চেঞ্জ দ্য পোস্চার করে আমরা বসিয়ে আবার ধরে পুল করেন, নেকড়ে পুল করে একদম এটা নিয়ে এসে এটাকে সোজা করলাম। ওখানে যে কম্প্রেস ছিল, কম্প্রেশনটা চলে গেল। এখন আমরা চলে যাব হাতে। এখান থেকে হাতের এই প্রত্যেকটি পার্ট আস্তে আস্তে মায়োফিশিয়াল করে ফাইনালি তালুতে এত সুন্দর করে আমরা মায়োফিশিয়াল করে দেব। এই চিকিৎসার পরে মোস্ট অফ দ্য পেশেন্ট বলে যে আমার তো ঝিনঝিন এখন নাই। আমি কি বলি, আপনার এখন ঝিনঝিন নাই, কিন্তু ঝিনঝিন আসবে একটু পরেই। ঝিনঝিন আছে, এত তাড়াতাড়ি রিলিফ হবে না। চিকিৎসা করা হয়েছে, এজন্যে আপনি ভালো বোধ করছেন, কিন্তু এটা কয়েকদিন আপনাকে আসতে হবে এবং আপনি নিজে বাসায়
এটা আপনি করেন, এই স্ট্রেসিংটা করেন, এই স্ট্রেসিংটা করেন, দেখবেন যে এখান থেকে আপনি রিলিফ পাবেন। অন্যদিকে যেটা আমরা আরেকটা করি সেটা হলো যে রাত্রিতে যখন সে ঘুমাবে তার একটা ঘুমানোর একটা পোস্টারের কথা বলি, যে আপনার নেক যেন এরকম এক্সটেন্ড না থাকে, নেক যেন এরকম নিউট্রাল থাকে। নিউট্রাল থাকার জন্যে আপনি বালিশ আপনার পিঠ থেকে শুরু করে মাথা পর্যন্ত ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার অনেকটা নিউট্রাল হয়ে গেছে। বাট অবশ্যই আমরা ঘুমাইলে কী অবস্থা থেকে উই ডোন্ট নো, বাট ট্রাই ইনিশিয়ালি হোয়েন আমরা ঘুমাতে যাচ্ছি, সে কারণে এটা করতে হবে। এখনও কিন্তু শেষ হয়নি। এরপরে আমরা চলে যাব যে তার ওই যে এক্সরেতে দেখছি কি দেখছি একদিকে বাঁকা, তাহলে ওই বাঁকা জায়গাটাকে আমরা কি করব, সোজা করব। সোজা করার জন্য অপোজিট গ্রুপ অফ মাসেল কে কে আছে তাকে আমরা দেখে নেব আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য মাস্কুলার পার্ট অফ নেক করে আমরা ওখান থেকে দেখে নেব। সোনোলজিস্ট আমাদেরকে বলে দেবে যে এখানে 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 এই প্রবলেমটা এই মাসেল আছে, ওই মাসেল ওই কার্ভেচার ধরে রাখার জন্য দে আর রেসপন্সিবল। তখন ওই মাসেলগুলোকে আমরা আস্তে আস্তে হাত দিয়া স্ট্রেসিং করে স্ট্রেনথেনিং করে আমরা ওখানে মাসেলটাকে স্টেবিলাইজ করব। অনেক সময় আমরা রুগীকে বলে দিই, ফটো তুললে আমি দেখেন আপনি কিন্তু এরকম বাঁকা হয়ে রয়েছেন, আপনি একটু এরকম সোজা থাকবেন। আর কমপক্ষে 1 সপ্তাহ আপনি মোবাইল ফোন বেশি ব্যবহার করবেন না, যতটুকু না হলে নয় ততটুকু, মানে ব্যবহার করবেন না তা নয়, করবেন কিন্তু যতটুকু দরকার আপনি ততটুকু ব্যবহার করলে আর আমরা স্ট্রেনথেনিং করে দিলে, পোস্চার কেয়ার করলে, ওনার শোয়ার অবস্থান বলে দিলে দেখা যাবে যে তার এই কষ্ট চলে গেছে। অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট কথা তখন বলছিলাম যে হাত সে বাসায় কিছু না করতে পারলে এটা করবে। এটা করবে মানে শুধুমাত্র এই একটা এক্সারসাইজই বাসায় করবে, বাকিগুলো তো কখনো ফিজিওথেরাপিস্টের সেক্টরে না গিয়ে করা সম্ভব করবে, ওগুলো তো ফিজিওথেরাপিস্ট নিজে করে দেবে। আর এটা ফিজিওথেরাপিস্ট করবে বা সে নিজেও করতে পারবে। এবং স্যার ওই যে বাকি যে এক্সারসাইজগুলোর কথা বললেন যেগুলো ফিজিওথেরাপিস্ট করবে, সেগুলোর জন্য কতদিন পর পর তার যাওয়াটা জরুরি? এটা নির্ভর করবে তার সিমটমের উপরে। তার সিমটম কেমন সেটা দেখে অ্যাসেসমেন্ট করে ফিজিওথেরাপিস্ট বের করে সে বলবে যে আপনি এইরকম ফ্রিকোয়েন্সিতে আসেন। এবার অনেক সময় নির্ভর করে রুগীর থাকে কোথায়, রুগীর অবস্থান কি, রুগীর অকুপেশন কি। অনেকে তো ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত এলাকায় রয়েছে, তাদের জন্য তো রেগুলার এসে এক্সারসাইজ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা রুগীকে শিখিয়ে দিই আপনি এটা বাসায় করেন। নিকটস্থ যারা আছে তাদের পরামর্শ নেন, হাতের কাছেই যেটা আমি বলি হাতের নাগালেই ডক্টর। আপনি নিকটস্থ যারা আছে তাদের পরামর্শ নেন, তাদেরকে ভিজিট করেন, তাদের দ্বারা চিকিৎসা করতে হবে, আপনাকে চিকিৎসা করতে হবে। অন্যথায় রিলিফ হবে বা রিলিফ নাও হতে পারে, অন্যথায় রিলিফ হবে না বা নাও হতে পারে, কিন্তু আপনাকে এই চিকিৎসাগুলো করতে হবে। সকাল বিকাল 2 বার মিনিমাম পড়তে হবে, বেশি হলে আমরা 3 টাইমসের কথা বলি। এখন আমাদের দেশে একটা সুবিধা হয়েছে যে রুগীরা আগের তুলনায় এখন বোঝে, অর্থাৎ বললে তারা বুঝতে পারে যে আমার এই কাজ কি করতে হবে। একটা সময় ছিল ফিজিওথেরাপি চিকিৎসা নিতে, ফিজিওথেরাপি কী করবো আমি এরকম, কিন্তু এখন রুগীরাই বলে ফিজিওথেরাপি চিকিৎসা দেবেন না, আমাকে এক্সারসাইজ শিখিয়ে দেবেন না, আমাকে কি কি এক্সারসাইজ বাসায় করতে হবে বলবেন না। হোম অ্যাডভাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটি রুগী আসলে অনেক অ্যাডভান্স, এখন অনেক কিছু সচেতন, অনেক বিষয় সচেতন, কিন্তু এমন অনেক রুগী আছে যারা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না, বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছে, হাতে গরম পানি সেক দিচ্ছে সমস্ত ঝিনঝিন কমানোর জন্য। গরম পানি সেক কতটুকু কার্যকর আসলে? আমার কোনো রুগীকে এই ঝিনঝিনের জন্য গরম পানির সেক হাতে দিতে বলি না। আপনার কতদিন এই ঝিনঝিন হয়েছে তার উপর নির্ভর করে, অল্প দিনের কষ্ট ঝিনঝিন হলে আমরা ঠান্ডা সেক দিতে বলি নেকে, বেশি দিনের কষ্ট হলে আমরা গরম সেক দিতে বলি। গরম সেক বলতে আমার নিজস্ব একটা গরম সেকের পদ্ধতি আছে, সেটা হলো আমি বলি আপনি একটা টাওয়ালকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন, নেকের এখানে মায়াফেশিয়াল করবে সে, নারকেল তেল রসুন এটি দিয়ে করার পরে আপনি ঘাড়ে কমপক্ষে 10 থেকে 12 মিনিট এটা লাগিয়ে এর উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে আপনি শুয়ে থাকেন,
অথবা কমফোর্টেবলি বসে থাকেন, যেটা ভালো লাগে। বাহ, খুবই আর গুরুত্বপূর্ণ। শুয়ে থাকলে সবচেয়ে ভালো, শুয়ে পজিশনে অনেকে শুতে চায় না, বাট শোয়া সবচেয়ে ভালো। কেন? শোয়ার পরে সে হাতটাকে মাথার পেছনে কিপ ইন রেস্ট রাখলে তাহলে এই কম্প্রেশনটা চলে যাবে। এবং আমরা স্যার খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এটা যে গরম পানি ঠান্ডা পানি সে কোন ক্ষেত্রে কেন ব্যবহার করতে হয় অল্প সেটা দিন, যেমন একটা বেশি দিন। গুরুত্বপূর্ণ, তেমনি হাতে ঝিনঝিন করছে, চিনচিন করছে, হাতে গরম পানি ঠান্ডা পানি সেক দিয়ে কখনোই উপকার হবে না। না, হবে না। সবকিছুর মূলে একটি রয়েছে, সেটি নেক। হচ্ছে গলায় যন্ত্রণা এবং গলার কোনো জটিলতার কারণে, ঘাড়ে। নার্ভ কম্প্রেশনের কারণে, মাসেলের কোনো জটিলতার কারণে হয়তো বা এই সমস্যাটি হচ্ছে, এবং সেক্ষেত্রে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। একদম আলোচনা শেষ প্রান্তে। থ্যাংক ইউ। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তথ্য এবং পরামর্শ দিয়ে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো যদি রোগীরা শোনে তারা অ্যান্সার পেয়ে যাবে এবং তারা ভালো বোধ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হাতে ঝিনঝিনে চিনচিনে কিংবা যে কোনো ধরনের যন্ত্রণাদায়ক অনুভূতি হলে অবশ্যই আপনার সচেতন থাকার বিকল্প কিছু নেই। হয়তো বা হতে পারে ঘাড়ের কোনো নার্ভ কম্প্রেশন কিংবা মাসেলের কোনো জটিলতার কারণে এমনটি হচ্ছে। তাই অবশ্যই বিশেষজ্ঞের কাছে যান, সুনির্দিষ্টকরণ করুন এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি চালিয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।